ভেজা শাড়ি, ভেজা চুলের বাহার, রাতের বেলা রাস্তায় এমন পজিশনে ভালো মেয়েরা দাঁড়ায় বলে তো মনে হয় না। তুমি কি সেই দলের একজন? কঠোর বাক্য, প্রত্যেকটা অক্ষর শুনে শরীরে আগুন জ্বলে দিয়ার। মানুষ এমন বাজে কথাও বলতে পারে? হ্যাঁ পারে। ফায়াজ নামের মানুষটা সকল বিষাক্ত কথার মালিক। আপনি আমার ব্যাপারে কিছুই বলার অধিকার রাখেন না ফায়াজ। দয়া করে নিজের কাজে যান। শক্ত ভঙ্গিমায় জবাব দেয় দিয়া। শাড়িখানা দেহের সহিত আবারও লেপ্টে নেয় মেয়েটা। ঝড়ে ভিজে জবজবে। বাস স্ট্যান্ডের ছাউনির নিচে দাঁড়ালেও তীব্র বর্ষণে হার মানে সব কিছু। ফায়াজের বিষাক্ত বুলির উদ্দেশ্য তাকে গাড়িতে উঠানো। লোকটা কখনো সুশীল বাক্য বলেনি তার সহিত, অথচ সে বাবা থেকে সদা শুনে ফায়াজের মতো ভালো এবং গুণী ছেলে খুব কম। তবে তার ভালো ও গুণী স্বভাবের আক্রমণাত্মক বৈশিষ্ট্য বিদ্যমান। অফিসে কোনো কাজে হেরফের হলে কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না ফায়াজ। তোমার মান সম্মান নেই, কিন্তু তোমার বাবার আছে। গাড়িতে ওঠো। ফায়াজ ফের জানায়। দিয়া ঠাই দাঁড়িয়ে, নড়চড় নেই, ভাবনায় বিভোর। কেন এত দূরে এলো বান্ধবীর বিয়েতে? না সে আসতো, আর না আজ এমন যানবিহীন তাকে অপদস্থ হতে হতো। আমি ম্যানেজ করে নিব। আপনাকে ধন্য। গাড়ি থেকে নামলে তোকে আমি ঠাটিয়ে চড় দিব কিন্তু। আমার মুখে মুখে তর্ক করছিস? ফায়াজ চিল্লিয়ে উঠে। দিয়া কিঞ্চিত নড়ে। লোকটার চিৎকার অসহ্য লাগে তার, অথচ লোকটা তার 1 বছরের ছোট। বাল্যকাল হতে ফায়াজের সাথে তার যত খেলাধুলা, কিন্তু ফায়াজ তাকে সম্মান করবে বলে দূরের কথা, ইচ্ছে মতো তুইতুকারি করে। দুইজনে কিশোর বয়সে পদার্পণের পর তেমন একটা সখ্যতার সহিত কথা বলেনি। এমনকি ফায়াজ পুরো পরিবর্তিত, যেন সে দিয়াকে চিনেই না, কখনো তার বাল্যকালের বন্ধু ছিলই না। এমনটা মনে না রাখা সই। পরিবারের উঁচু নিচু দাপটের একখান ব্যাপার আছে। দিয়া আর কিছু বলেনি ফায়াজকে। আলগোছে হাঁটতে আরম্ভ করে। অপমানে আঁখি জোড়া ভিজে আসে। এর মাঝে খেয়ালে আসে বাসের আগমন। বাস উঠতে নিলে হাতে টান অনুভব করে। পিছন ফিরলে বুঝে ফায়াজের অবস্থান। রাস্তার সোডিয়াম আলোয় ছেলেটার শ্যামভাব ফুটেছে। পরিহিত কালো শার্ট, আঁখি জোড়ায় তেজ, ঠিক যেমনটা ছোটবেলায় দিয়া তাকে কোনো খেলায় হারিয়ে দিলে ক্রোধে মত্ত হতো সে। থাপড়িয়ে দাঁত ফেলবো তোর। ফায়াজ ছাড়ুন, বাস এসেছে, আমি যেতে পারবো। দিয়া অনুনয় করে। আপা কই যাবেন? ওঠেন। বাসের হেল্পার জানায়। অল্প সংখ্যক লোকজন বাসে হামলে ওঠে। সেদিকে পরোয়া করে না ফায়াজ। টেনে তাকে গাড়ির সামনে নেয়। বাবার বন্ধুর মেয়ে না হলে তোর মতো মেয়েকে নিয়ে ভাবতাম না। ফায়াজ গাড়ির দোর খুলে দিয়াকে বসাতে চায়, কিন্তু দিয়া অপমানিত বোধ করে। ফায়াজের হাত ছাড়াতে চায়। আমাকে অপমান করে আবার আমাকে আপনার গাড়িতে নেওয়ার কথা ভাবলেন কিভাবে? দিয়া ধাক্কা দেয় ফায়াজকে। ফলস্বরূপ ফায়াজ নড়ল না এক বিন্দুও, বরং দিয়ার হাতের কবজিতে ব্যথাই পায়। লোকটা কাঠের মতো শক্ত। কোথায় 5 ফুট আর কোথায় 6 ফুটের আমি? এই মেয়ে আমাকে একদম ধরবে না। ফায়াজ দিয়াকে গাড়িতে বসায়। দিয়া পুনরায় অপমানিত হয়ে, নাজুক মানবটা কেন তাকে এই না অপমান করে। আঁখি 1 ফোঁটা জল কুলে গড়ায়। দ্রুত বাঘ ফিরে সে। আজ ট্যাক্সি সমিতির স্ট্রাইক ছিল, কিন্তু বান্ধবী গাড়ি পাঠিয়েছিল বলে এসেছে সে। বাবা মাও দ্বিমত করেনি। কথা ছিল সেই গাড়িতে ফিরবে সে বাকি সইদের সহিত। তবে বাকি সইরা তখনও অনুষ্ঠানে ব্যস্ত। দিয়ার বাসা দূরে বিধায় গাড়ি নিয়ে আবার ফেরত আসাটা সময় বাহুল্য। এছাড়া একা আসা যাওয়ার অভ্যাস আছে তার, অথচ সব শেষ হয় আচানক বৃষ্টির কারণে। বাস পাওয়াটাও দুর্বিষহ ঠেকে। যদিও ফায়াজ আশায় তার উপকার হয়েছে। ভিজা শাড়ির কারণে বেশ বেকাদাই ছিল মেয়েটা। তবে ফায়াজের ব্যবহারে সেই ধন্যবাদ দেওয়ার ইচ্ছেটা বুকের ভেতরে চাপা দেয়, যেমনটা চাপা দিয়েছে ফায়াজকে ঘিরে তার সকল অনুভূতিদের। ছেলেটা তার 1 বছরের ছোট, কিন্তু দিয়ার অপারক মন ফায়াজে মত্ত। ছোটবেলা হতে, যেটা আজ পর্যন্ত কেবল তার মনের একান্ত ভাবনা। এই ভাবনার উড়াল হলে বিরাট পাপ হবে। ফায়াজের অপমানে চিরতরে ডুবে যাবে। মোবাইলের ভাইব্রেটের শব্দে টনক নড়ে দিয়ার। হাতের পার্স ভিজে জবজব। টিস্যু দ্বারা মুড়ে থাকা মুঠোফোন সুরক্ষিত। বাবার ফোন। দ্রুত কথা সারে সে। জানতে পারে ফায়াজ একই অনুষ্ঠানে ছিল। মনে হয় দিয়া। তাহলে ফায়াজ তাকে অনুষ্ঠানে খেয়াল করে, না হলে রাস্তায় কি খেয়াল করেছে? আর দৃষ্টিতে দিয়া পাশে অবলোকন করার চেষ্টায়। সুঠাম দেহি ফায়াজ, কালো শার্টের হাতা কিছুটা উঠানো,
তাতেই দৃশ্যমান হাতের করা ভাসমান রগের বসবাস। মুখশ্রীর পানে আঁখি পৌঁছালে শক্ত খরসান চোয়াল দৃশ্যমান হয়। ছেলেটার গালে খোঁচা দাড়ি, ক্লিন শেপের পর নতুন দাড়ির আগমন। হুট করে পাশ ফিরে ফায়াজ, দৃষ্টি মিলে দুজনের। দিয়া দ্রুত জানালার কিনারায় চাপে, শুনতে পায় ফায়াজের কঠোর বাক্য। ভিজে শাড়িতে মানুষের মনোরঞ্জন করা সহজ? বাজে কথা বন্ধ করুন। আমার পরনে কাতান শাড়ি, ভিজলেও কিছু বোঝা যাবে না। আঁচল টেনে নিজেকে আরো ঢেকেছি। দৃষ্টিকটু। দিয়া থামে। কাকে ব্যাখ্যা দিচ্ছে সে? ফায়াজকে? ফায়াজ তার কথা শুনবে আদৌ? নিশ্চয় এখনো মনে মনে সহস্র কঠিন বাক্য তৈরি করছে। ইমপ্রেসিভ। বসের সাথে তর্ক করতে সাহস আছে দেখলাম, বাট লিটল ওমেন, তর্ক বন্ধ করার সিস্টেম আমার জানা আছে। না জানি এর জন্যে তোর বাবার চাকরি যায়। ফায়াজ জানায়, বস। আসলেই তো ফায়াজ দিয়ার বস। তার মায়ের দেখাশোনার কাজে নিয়োজিত সে। আমার ফায়াজের লাঞ্চ নিয়ে যায় অফিসে। আগে কেবল তার মায়ের দেখাশোনা করলেও ফায়াজ অফিসে জয়েনের পর ফায়াজের মায়ের নির্দেশে লাঞ্চ দিয়ে আসে। ওনার বক্তব্য, ফায়াজ কাজের লোকদের হাতে নেওয়া জিনিসপত্র পছন্দ করে না। দিয়া সেসব দিন মনে করতে চায় না। বাবার দিকে তাকিয়ে কেবল ওই বাড়িতে যায়, না হলে বাবা তাকে অফিসে কাজ করতে দেয়নি। কিন্তু ফায়াজের বাড়িতে যেতে দেয় কেবল বিশাল ঋণ চুকাতে। দিয়ার বাবা ফায়াজের বাবার নিকট ঋণী। সরি ফায়াজ। আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। ফায়াজ মৃদু চিৎকার করে। কথোপকথন তাদের অতটুকুতে আটকায়, বাকি পথ কাটে নীরবে। বৃষ্টির বেগ 3 গুণ বেড়ে 3 তলা বিল্ডিংয়ের 3য় ফ্লোরে থাকে দিয়ারা। ভাড়া বাসা, মাঝারি সাইজের। গেটের সম্মুখে গাড়ি থামলে দিয়া ছোট সুরে জানায়, ধন্যবাদ। বাসায় আসবেন? একটু কফি। জাস্ট গো, একটা কথাও আর নয়। স্টিয়ারিংয়ে সজোরে আঘাত করে ফায়াজ। ছেলেটা যেন দিয়াকে এক বিন্দুও সহ্য করতে পারে না। দিয়া দ্রুত দরজা খুলে বেরোয়। সে গেটে ঢোকার পূর্বে ফায়াজ গাড়ি স্টার্ট দেয়। মিররে দৃষ্টি পড়লে ভেসে আসে দিয়ার ব্যাক সাইড। চুল পিঠে নেই বিধায় ব্লাউজের আড়ালে গোপন বস্ত্রের ছাপ স্পষ্ট। নজর ফেরায় ফায়াজ। ভ্রু কুঁচকে আসে তার। রাস্তায় মেয়েটার পিঠ আঁচল ধারা ঢেকেছিল। বকা খেয়ে এখন আঁচল টানতে ভুলেছে নিশ্চয়ই। বিরক্ত হয় ফায়াজ। মেয়েটার প্রতি এক ঈর্ষা অনুভব করে সে। কিসের জন্য? কেন? ভাবার সময় কই তার? দিয়া ভেজা শাড়ি খুলে সুতি 3 পিসে আগলে নেয় তনু। গরম ঠান্ডা মিশ্র আভাস। সেপ্টেম্বরের শেষ প্রহর এখন। মা ঘুম, তবে বাবা সজাগ। গরম চা বানাচ্ছে আদরের মেয়ের জন্য। একমাত্র আওলাদ সে, মঈনুদ্দিন এবং পারভিনের। তার মা বাবা পালিয়ে বিয়ে করে। বেঘর হয় দুজনে। শত্রুদের মাঝে বিয়ের সম্পর্ক 2 পরিবার মানে না। তাই গ্রামের বিশাল প্রাসাদ ছেড়ে তারা আসে শহরে। সম্পূর্ণ অপরিচিত শহরে মাথায় ঢাল হয়ে দাঁড়ায় ফায়াজের বাবা দেওয়ান মির্জা। গ্রামের ছোটবেলার বন্ধুকে অসহায় ভঙ্গিতে বসে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চিনে দেওয়ান। গ্রামের সকল কিছু বিক্রি করে শহরে পাড়ি জমানোর পর বন্ধুর সহিত দেখা হয়নি আর তার। গ্রামে কিছুটা ঝামেলা হওয়ায় সেই স্থান চিরতরে ছেড়ে আসে দেওয়ান। তৎকালীন রেল স্টেশনের ম্যানেজার পদে কাজ করত দেওয়ান। সেখানে বন্ধুকে পিয়নের চাকরি দেয়, পড়ালেখা কম থাকায়। পরবর্তীতে দেওয়ানের সম্পদ বাড়ে। ম্যানেজার থেকে বিশাল কোম্পানি খুলে। বৃদ্ধি পায় সম্পদের পরিমাণ এবং টাকার সমাহার। এখন তার বিশাল এক কোম্পানি ছোট পদে কর্মরত আছে মহিউদ্দিন। মহিউদ্দিন দেওয়ানের মতো অতটা সম্পদের পিছে দৌড়ায়নি। বন্ধুর সহিত ছিল তার সকল সফলতায়। পড়ালেখা কম থাকায় দেওয়ান চেয়েও ভালো পজিশনে চাকরি দিতে পারেনি তাকে। তাতে কি, সেই চাকরিতে মহা খুশি মহিউদ্দিন। সম্পর্কে বস এবং কর্মচারী হলেও তাদের বাঁধন আজও মজবুত। সম্প্রতি অসুস্থতার জন্য নিজের জায়গায় ছেলেকে বসাই দেওয়ান। পূর্বে ছেলে সাধারণ চাকরি করলেও এখন বাবার পজিশনে সুন্দর সামলাচ্ছে সব ফায়াজ। ফায়াজ ছোটকালে যেমন ছিল এখন তার বিপরীত। মাঝে মাঝে তাকে অহংকারী মনে হয় দিয়ার। স্বাভাবিক, যত অহংকার সব বড় লোকের। দিয়াদের বাড়ি আসার জন্য ছোটবেলায় কাঁদতো ফায়াজ, আর এখন এদিকে পা অব্দি রাখে না। দিয়া আর ভাবতে চায় না। তার এমন ভাবনা বাবা সাজে না। কেন জানি ফায়াজের ভালোবাসায় মেয়েটা মুষড়ে যায়। তার সুঠাম দেহ, গম্ভীর ব্যক্তিত্ব, সুদর্শন চেহারা প্রেমে পড়ার জন্য যথেষ্ট। কিন্তু দিয়ার প্রতি ব্যবহার তাকে সব ভাবনা মিথ্যে বলে আঙ্গুল তুলে দেখায়। পূর্বে ফায়াজকে তুমি বললেও ফায়াজ একবার বেশ খেকিয়ে বলেছিল, বয়স দিয়ে নয়, যোগ্যতা দেখে কথা বলবি আমার সাথে।
1 বছরের বড় বলে আমাকে তুই তুমি করে বলবি? আপনি ছাড়া যেন অন্য বাক্য না শুনি। তখন ফায়াজের বয়স ছিল 16 আর দিয়ার 17। ব্যাস, সেদিনের পর থেকে দিয়ার আর সাহস হয়নি তাদের ছোটবেলার সেই মধুর দুষ্টু মিষ্টি স্মৃতির কথা ভাবতে। ছেলেটা যে বিষাক্ত। কি ভাবছিস দিয়া? বাবার আগমন। হাতে ধোয়া ওঠা চায়ের কাপ এগিয়ে দেয় মেয়ের দিকে। দিয়া মিষ্টি হেসে হাতে নেয়। কিছু না বাবা, তোমার অফিস আছে না কাল, ঘুমিয়ে পড়ো যাও। যাব, তুই আসা অবধি জেগেছিলাম। ফায়াজ অনুষ্ঠানে ছিল তা জানিয়েছে দেওয়ান। সেই বললো তোকে বাড়িতে নামিয়ে দিতে। আমি তো ভেবেছিলাম তুই রোজির পাঠানো গাড়িতে আসবে। আসার কথা ছিল, ওদের দেরি হবে আরও, তাই একা আসতে গিয়ে দেখি ফায়াজ। চায়ে চুমুক দেয় দিয়া। বাবা কিছুক্ষণ নীরব বসে, চিন্তিত কিছু নিয়ে। দিয়া বাবার কাঁধে হাত রাখে, অনুনয় করে। কিছু হয়েছে আব্বা? তোর জন্য প্রস্তাব যা আসে সব ডিভোর্সি ছেলের জন্য আসে মা। তোর সত্যিটা জানার পর সিঙ্গেল ছেলেদের প্রস্তাব অজান্তেই চলে যায়। দিয়া হাসে, বাবার কাঁধে মাথা রাখে। মা হতে পারবো না জেনে কোনো ছেলে আমাকে বিয়ে করতে চাইবে বলো বাবা? ডাক্তার আয়াত তো জানিয়ে দিয়েছে আমার মা হওয়া সম্ভব না। সেই বছর অ্যাক্সিডেন্ট হয়ে ভালো হয়েছে। আমি তোমাদের সাথে থাকবো সারা জীবন। 28 বছর হয়েছে তোর, এখনো একটা ভালো জীবনসঙ্গী খুঁজতে পারিনি। তোর সুখের ঠিকানা দেওয়ার জন্য আমি ব্যর্থ। বাবার আঁখিতে পানি আসে। দিয়া ফের হাসে, অধরে হাত চাপে। তোমাদের দুজনের সঙ্গে থাকতে আমি ব্যাপক খুশি। অন্যের কটু কথা শোনার চেয়ে তোমাদের সাথে থাকা আমার জন্য চিরসুখ। বাবা মেয়ে কিছুক্ষণ কথা বলে বাবা ঘুমোতে গেলে নিজ ভাবনায় বিভোর হয় দিয়া। বুক শেলফ হতে নতুন একখান বই বের করে। বইয়ের শখ তার। গ্র্যাজুয়েশনের পর বাবার অমতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে বিশাল অ্যাক্সিডেন্টের শিকার হয় সে। তাতে হারায় মাতৃত্ব। একজন ডাক্তারই দেখিয়েছে তারা, দেওয়ানদের ফ্যামিলি ডাক্তার। তার বাবার ছেলে দুইজনই দক্ষ ডাক্তার। তাই আলাদা বাহিরে একই ঘটনা বারবার জেনে মেয়েকে কষ্ট না দেওয়ায় দ্বিতীয় কোনো ডাক্তার দেখায়নি তারা। দিয়ার মান্থলি সার্কেল নিয়ম মাফিক চললেও তার অভ্যন্তরীণ অবস্থা বাচ্চা ক্যারি করার মতো সচল নয়। তাতেই ধারণা হয় দিয়া মা হতে পারবে না। দেওয়ান মির্জা বধূকে ঘটনা জানালেও অনুরোধ করে অন্য কাউকে ঘটনা না জানাতে। ফায়াজ এই ব্যাপারে জানে না কিছু, তাকে জানানোর মতো কথাও নয় ইহা। দিয়া সকল মনোভাব দূরে পাঠায়। সে একা একা ভালো। তার মনে ফায়াজের জন্যে জমানো ভালোবাসায় খুশি সে। তার প্রতি একতরফা ভালোবাসায় দিয়া সকল কষ্ট মকুফ করতে পারে। ভালোবাসাময় এক উপন্যাসে ডুব দেয়। বইয়ের পৃষ্ঠার সহিত মিশিয়ে নেয় নিজেকে। সে তাই নিজের বিপরীতে প্রণয়ের খাতায় কল্পনা করতে থাকে ফায়াজ এবং নিজেকে। প্রত্যাহের ন্যায় শরীর চর্চা করে ফায়াজ নিজ কামরায় অভ্যস্ত সে। না করলে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। গত রাতে ঘুম হয়নি, কারণ দিয়া। মেয়েটা তার সামনে আসলে যেন ফায়াজ অন্য ধ্যানে চলে যায়। তার উল্টাপাল্টা চাল চলনে নিজের মস্তিষ্ক বিগড়ে যায়। অদ্ভুত পীড়া অনুভব করে মেয়েটার প্রতি সে। তাই এহেন দুর্ব্যবহার করে দিয়ার সাথে। সবচেয়ে বিষাক্ত মেয়েটার হাসি। আঁকা বাঁকা দাঁত দেখিয়ে যখন হাসে সে, ফায়াজ তা সহ্য করতে পারে না। মেয়েটাকে আজ অবধি যত কটু কথা বলেছে সে, তা কাউকেই বলেনি ফায়াজ। এছাড়া অন্য মেয়ের জন্যেও এত কিছু ভাবেও না মানব। অথচ তার মেয়ে বন্ধু বা কলিগের অভাব নেই। মিটিং থাকায় কোট চড়াই সে গায়ে, না হলে শার্ট পরে অফিস অ্যাটেন্ড করে। বাকিদের জন্য অবশ্য ড্রেস কোড নির্ধারিত। একজন সার্ভেন্ট এসে ফায়াজ হতে অফিসের ব্যাগ নেয়, উদ্দেশ্য গাড়িতে রাখা। ডাইনিংয়ের পানে গেলে দৃষ্টি স্থির হয় তার। দিয়া মেঝেতে ঝুঁকে স্যুপ মুছছে। পাশে হুইল চেয়ারে তার মা, মুখে করুণ হাসি। ইচ্ছাকৃত দিয়াকে বাড়তি কাজে খাটাচ্ছে। মেয়েটার পিঠ সমান চুল দুধারে ভাসছে। ফায়াজকে দেখলো এক পল, ফের নিজ কাজে মন দেয়। রাগ দেখিয়ে শুধায়, মায়ের জন্যে এসেছো তুমি? ফ্লোর মুছছো কেন? আন্টি বলেছে। দিয়া মাথা উঁচু করে জবাব দেয়, মায়ের দেখাশোনা করো, এটাই এনাফ। উঠো মেঝে থেকে। মা, নেক্সট যেন এসব না দেখি। দিয়া এবং মায়ের উদ্দেশ্যে নির্দেশনা দেয় ফায়াজ। দিয়ার এমন অসহায়ত্ব সূর্যের বাহিরে ফায়াজের। ফায়াজ, বসো বাবা। দিয়া হয়েছে, রাখো এসব। আমার খিদে পেয়েছে, খাইয়ে দাও। দোলা সাফাকাত বলে ওঠে। দিয়া মাথা নাড়ায়। অন্য সার্ভেন্ট এসে মেঝে মোছা আরম্ভ করে। দোলার হাত পা প্যারালাইজড হয় স্ট্রোকের পর। বহু থেরাপি বা চিকিৎসার পরও ঠিক হয়নি। বড্ড চতুর মহিলা।
ছোটবেলায় ফায়াজ দিয়াকে বহুবার মারলে আদরে ছেলেকে শাসন করত দেওয়ান। এছাড়া ফ্রিতে চাকরি পেয়েছে দিয়ার বাবা, তাই সুযোগ পেয়ে সবকিছুর জিত একসাথে উগলে নিচ্ছে মহিলা। বউয়ের আবদারের নিকট হার মানে দেওয়ান। পরন্ত অফিসে ছেলের জন্য কাজের লোকের মতো দিয়া লাঞ্চ পৌঁছে দেওয়ার ব্যাপারেও নাক গলায় মহিলা। এমনকি দিয়ার প্রতি ফায়াজের অন্য ভাবনা খেয়াল করলে কিশোরকাল হতে দিয়ার বিরুদ্ধে করে সে ফায়াজকে, দিয়াকে মহিলা নিজের সেবিকা বানায়। কি সাংঘাতিক মহিলা! ফায়াজ নাস্তা সারে চুপচাপ দৃষ্টি মেলে সদার মতো পর্যবেক্ষণ করে দিয়ার কাজকর্ম। কাজের মহিলাদের সহিত মেয়েটা মিষ্টিভাষী, সফেদ চামড়ার মেয়েটার গালের দুই ধারে প্রায় রক্তিম হয়ে থাকে। মাকে খাইয়ে রুমে দিয়া আসে দিয়া, পুনরায় আবারও ডাইনিংয়ে ফিরে। ফায়াজের বোন ফিহা কলেজের পোশাকে উপস্থিত, দিয়াকে দেখে হাসে। দুজনের ভালো সম্পর্ক। দিয়া পানি ঢালা অবস্থায় শুনতে পায় ফিহার সুর। জানো দিয়া আপু, আমার ফ্রেন্ড নিপার ভাই আমার সাথে তোমার ছবি দেখে টাস্কিত। সে তো তোমার জন্য ফিদাই হচ্ছে, কিন্তু যখন শুনলো তোমার এজ 28 তখন বেশ কষ্ট পেয়েছে। আসলে আপু, তোমাকে দেখে বোঝার জো নেই, তোমার এজ 28। ইউ আর সো প্রিটি আপু। থ্যাংক ইউ ফিহা, তুমিও বেশ প্রিটি। দিয়া হেসে গ্লাস নিয়ে প্রস্থান ঘটায়। তবে ফিহার হাসি বেশিক্ষণ ঠিকেনি। ফায়াজ তার মোবাইল কেড়ে নেয়, তীক্ষ্ণ সুরে আওড়ায়। অতি বাড়াবাড়ি করবি তো দেখবি হাড্ডি ভাঙবো তোর। এত ছবি দেওয়া নেওয়া করলে মোবাইল হারাবি চিরতরে। ফায়াজ ফোন ফেরত দেয়। ফিহার ভাবভঙ্গি অনর। ভাইয়ের সামনে ভুল কথা বলে বিরাট পাপ করেছে। দিয়ার ব্যাপারে অন্য ছেলের বলা কথা শান্তি দিচ্ছে না ফায়াজকে। মেজাজ বিগড়ে যায় মুহূর্তেই। এতটা বেপরোয়া হয় সে, ড্রাইভারকে অবধি ধমকি দেয়। গাড়ি নিজে চালায়। 1 ঘন্টার মিটিং টেনে 3 ঘন্টা করে। একজন নাকানি চুবানি খায় মিটিং রুমে। দেওয়ান যাওয়ার পর অফিসের সকলে এক আতঙ্কে থাকে। কেবল মোটা স্যালারির লোভে চাকরি ছাড়ে না। ফায়াজের তীক্ষ্ণ জুলুম বাদে বাকি সব পারফেক্ট এই অফিসের। আর সেই তীক্ষ্ণ জুলুমের কারণেই অফিসে বেশ প্রফিট হচ্ছে। মিটিংয়ে জমা সকল ফাইল নিয়ে হাজির হয় মহিউদ্দিন। দরজায় টোকা দিলে ফায়াজ বলে ওঠে, কামিন। মহিউদ্দিনকে এক পল দেখে ফায়াজ তাকে বসতে বলে। বসুন। জি স্যার। মহিউদ্দিন বসে। অফিসের সাথে বাস্তবিক জীবন মেলায় না লোক, বেশ কর্মঠ। তাই তো দেওয়ানের বয়সে হলেও মহিউদ্দিন এখনো খেটে যাচ্ছে। মেয়ের বিয়ে দেওয়া অবধি অফিসে চাকরি করেই যাবে, ফের বিরতি নিবে কাজ হতে। ফাইল আর বাকি আছে? ফায়াজ প্রশ্ন করে। না, আমি সব এনেছি। মহিউদ্দিন ঘাম মুছছে কপালের। মেয়ের চিন্তায় প্রেশার আপ ডাউন করে সদা। অফিসের কাজ বাদে অন্য কিছু নিয়ে চিন্তায় আছেন কি? ফায়াজ চোখ সরায় কম্পিউটার হতে। প্রবীণ লোক মলিন হাসে। মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত। মেয়েটার জন্য একজন সুপাত্র যদি পেয়ে থাকেন। হুম। ফায়াজের ছোট্ট শ্বাস। দিয়ার বিয়ের কথায় বুকটা কেমন ভার হয় তার। মেয়েটার বিয়ের সংবাদে এত বদ্ধ অনুভূতি। মেয়েটা এমনই থাকুক, অবিবাহিত। পারিবারিক কাজের কথা পরে ভাবুন, আগে অফিসের কাজটা ঠিকভাবে হোক। ভেবে জবাব দেয় ফায়াজ। মহিউদ্দিন হেসে কষ্ট উড়িয়ে দেয়। ফায়াজ ভালো ছেলে জানে, তবে অফিসে জয়েন করার পর দেখছে ছেলেটা যেমন ভালো তেমন কাজের প্রতি দেওয়া না। মহিউদ্দিন লজ্জা পায়, মাথা চুলকে বলে, সরি স্যার। ইটস ওকে। ফায়াজ বাক্য শেষ করে দিয়ার প্রতি আবারও জমা হয় কিছু চাপা রাগ। দেওয়ান আজ অফিসে এসেছে। মাঝে মাঝে সে অফিস ভ্রমণ করে। অসুস্থ হলেও কাজের পোকা দেওয়ান। বিশাল সাম্রাজ্য তৈরি করেছে নিজ হাতে, তাই দেখতে আসা। কিন্তু ভদ্রলোক এসে শারীরিক বিপাকে পড়ে। ডাক্তার আয়াত আসে। উনি ডাক্তার রিয়াজের ছেলে। ডাক্তার আয়াত দিয়ার চিকিৎসা করেছিল। সেই অফিসে আসে দেওয়ানের চিকিৎসার জন্যে। অপরদিকে দিয়া আসে লাঞ্চ নিয়ে। ফায়াজ বাবাকে দেখে এসে নিজ কেবিনে ফিরে। অনেক কাজ বাকি। ডাক্তার বাবাকে চেক করছে। দিয়াকে আসতে দেখে নিজ কেবিনে ঢুকে পড়বে। দিয়া কেবিনের সম্মুখে দাঁড়িয়ে টোকা দেয়। ভেতর হতে ভেসে আসে না কিছু। দিয়া আবারও টোকা দেয়। আপনার লাঞ্চ। আয়। গম্ভীর সুর। দিয়া ঢেকুর গিলে। আমার কিছু হয়েছে কি? দরজা ঠেলে ভেতরে ঢুকলে অন্তরে জ্বালা হয়। লোকটা এমন আকর্ষণীয় কেন? কেমন পুষ্ট তার দেহ। শার্টের উপর স্পষ্ট ভাসছে তার শরীরে মাসেলের কাঠামো। দিয়া কেবিনে এক কোনায় থাকা ছোট টেবিলে খাবারের বাটি রাখে। মিষ্টি হাসার চেষ্টা করে। খেয়ে নিন, আমি যাচ্ছি। দিয়া
হাঁটতে নিলে তেড়ে আসে ফায়াজ, দুবাহু চেপে ধরে। কতজনকে রূপ দেখে দেওয়ানা করবি? হ্যাঁ, ছোট বড় সবাই তোর প্রেমে মত্ত হোক এটাই চাস? তারপরও তোর বিয়ে হচ্ছে না কেন? থমকে যায় দিয়া। কি তীক্ষ্ণ ভাষা, বুকের মধ্যেখানে কষ্টের ফোয়ারা। তার বাহু ছাড়ানোর চেষ্টা করে দিয়া, আখিতে জল মিশ্রিত কষ্টের ভাষায় আওড়ায়। আমি আপনার এমপ্লয়ি, আমাকে নিয়ে না ভাবলেও চলবে আপনার। দুফোঁটা অশ্রু গড়ে পড়ে গালে। অদ্ভুত সুন্দর দৃশ্য। ফায়াজ হারিয়ে যায় দিয়ার আখির গভীরতায়। হৃদয়ে চিনচিনে ব্যথা। উফ, দিয়ার কাছাকাছি থাকলে মাথা নষ্ট হয় ফায়াজের। আবার এই মেয়েকে না দেখলেও তার মস্তিষ্ক দিকবিদিক হারায়। তোমাকে নিয়ে ভাবার জন্যে পারমিশন নিতে হবে? কে তুমি? কি আছে তোমার? শুধু এই রূপ? তির্যক হাসে ফায়াজ। আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না, যেতে দিন। কেন? আমার মুখের কথা শুনতে ভালো লাগে না? কি ভালো লাগে? অন্য ছেলেদের মধুর তারিফ? ফায়াজ বিষ মিশিয়ে কথা বলে। আমি আর বাজে কথা শুনতে চাই না। বাবার জন্য কেবল এখানে আসি, না হলে। না হলে কি? অন্য কোথাও গিয়ে কাহিনী করতি? ফায়াজ, দয়া করুন। আমি মধ্যবিত্ত পরিবারের বলে কি আমার কোনো সম্মান নেই? দিয়া প্রশ্ন করে গভীর। তার মুখে নিজের নাম শুনলে ফায়াজের অন্তরে আঘাত লাগে। কিসের আঘাত? মেয়েটা এত বিষাদ মিশিয়ে কথাই বা কেন বলে? কোন অনুভূতিতে? ফায়াজ আরও বল প্রয়োগ করে নিজেই বুঝেনি সে। অজান্তেই দিয়ার হাত হতে মোবাইল মেঝেতে পড়ে। খেয়াল করেনি দিয়া। তুই তুই আহ, জাস্ট গো, যা আমার সামনে থেকে। ফায়াজ ছেড়ে দেয় দিয়াকে। মেয়েটা আর থামে না, লাগামবিহীন ছুটতে থাকে। বাবার সাথে দেখা করেনি, না করেছে দেওয়ান মেজার খোঁজ। বিষাক্ত পীড়ায় অন্তর ছাড়কার। তাও তো এই মন চায় ফায়াজকে বারবার। মেঝেতে জল জল করে দিয়ার ফোন। সেটাই ভাসে আয়াতের নাম্বার। লাঞ্চ টাইম হওয়ায় ফায়াজ কেবিনের সোফায় দেহ হেলিয়ে বসে। লাঞ্চ ধরেনি। দিয়ার ব্যাপারটা নিয়ে ভাবনার চেষ্টাই সে। ডাক্তার আয়াতের নাম্বার দেখে ভ্রুকুচকে আসে ফায়াজের। রিসিভ করলে শুনতে পাই ডাক্তার আয়াতের আকাঙ্ক্ষার কণ্ঠস্বর। হে লেডি, পার্কিংয়ে থাকো, দেখা করে যেও। আঙ্কেল থেকে শুনেছি তুমি এসেছো। 1000টা ফোনের পর এখন রিসিভ করছো? কেন এমন কষ্ট দাও আমাকে বিউটি? আমার কথায় রাজি না তুমি? কল কাটে ফায়াজ। মেজাজ তার দপদপ। পার্কিং পার্কিং। দিয়া তো দেওয়ানদের অন্য গাড়ি করে আসে, সেটা পার্কিংয়ে অপেক্ষা করে। ফায়াজ দ্রুত হাঁটতে আরম্ভ করে। মোট হয়ে আসে হাতের তালু। ডাক্তার আয়াতকে পার্কিং লটে খেয়াল করে। দিয়া পিলারের মাঝে লুকিয়ে থাকে। ড্রাইভারকে ফোন করার জন্য মোবাইল খুঁজলে মোবাইল খুঁজে পায়নি। এছাড়া ডাক্তার আয়াতকে তার বিন্দু মাত্র সহ্য হয় না। তার চিকিৎসার পর থেকে কেমন চিপকে আছে, অথচ লোকটা বিবাহিত। দিয়া বিরক্ত লোকটার উপর। দিয়া জানেও না ডাক্তার আয়াত তার জন্যে কি বিশাল ষড়যন্ত্র করেছে তাকে পাওয়ার জন্যে। ভবিষ্যতে তার মা না হওয়ার ব্যাপারে মিথ্যে বলেছে। আয়াতের বউ তৃতীয়বার প্রেগনেন্ট হওয়ার পর এবং পূর্বের 2 বাচ্চা থাকায় ডিভোর্স ফাইল করতেও পারছে না। দিয়াকে পাওয়ার জন্যে বিশাল ছক এঁকেছে। তার জন্য সম্বন্ধ এলেও তা ছিনিয়ে নেয় আয়াত। দিয়াকে রক্তে মাখা অবস্থায় দেখেই কেমন তার জন্য মরিয়া হয়ে ওঠে উন্মাদ লোকটা। এমন সুন্দরী মেয়ে খুব কম দেখেছে সে। দিয়া আয়াতকে হঠাৎ হারিয়ে ফেলে। পার্কিংয়ে উবি দিয়ে কাজ হয়নি। হঠাৎ অনুভব করে কেউ তার পিঠে হাত দেয়। দিয়া চিৎকার করে চলে যেতে নিলে হাত মুচড়ে ধরে দিয়ার। পেছনের দিকে দিয়ার লুকে তাকায়, তেমন একটা গাড়ি বা মানুষ নেই ওই দিকে। কি প্রিন্সেস, আমাকে ইগনোর করা? ডক্টর আয়াত আরও কাছে আসতে নিলেই দিয়া চিল্লিয়ে ওঠে। কি সমস্যা আপনার? দূরে যান। চিৎকার করে গণপিটুনি খেলে বুঝবেন। পরক্ষণে নীরবে ঘেরা পার্কিংয়ে দৌড়ানোর শব্দ হয়। দিয়া ধাক্কা দেয় আয়াতকে। লোকটা এমন অসভ্যতাম কেন করছে? আগে প্রেম করার কথা বললেও কখনো হাত অবধি ধরেনি। অন্যদিকে যেতে নিলে আবারও হাতের তালু দ্বারা আটকে দেয় দিয়ার হাত। দূর হতে দৌড়িয়ে ফায়াজ পৌঁছায় দিয়ার নিকট। দিয়ার হাত আয়াতের মুঠোয় দেখে মস্তিষ্কের খেই হারায় সে। দিয়ার মুখশ্রী ভয়ে মগ্ন। ফায়াজ দিয়ার কোমর আঁকড়ে নেয়। তারপরও দিয়ার হাত ছাড়েনি আয়াত। সে কিছু বলতে নিলে ফায়াজ লাথি দেয় ডাক্তার আয়াতের পেটে। চিল্লিয়ে বলে ওঠে, হাত ছাড় জানোয়ার, দিয়ার হাত ছাড়। ক্রোধে উন্মত্ত ফায়াজের নিঃশ্বাস আয়াজ করে দৃঢ়। ফুঁসে ওঠে ফায়াজ। ফের তীব্র লাথি দেয় আয়াতের উদরে। ফলস্বরূপ আয়াত মেঝেতে পড়ে। ব্যথায় কোকিয়ে ওঠে।
বাঁধন ছুটে তাদের হাতের। ফায়াজের গর্জনে কানে হাত চাপে দিয়া। আবারও ফায়াজ এগিয়ে যায় আয়াতের পানে, হাতের উপর পা রাখে। বউ রেখে বাহিরে লীলা খেলা। আই সোয়ার দিয়ে আমাকে উস্কেছে আগে, তাই ফায়াজ নিজ অধরে আঙ্গুল চাপে চুপ করতে বলে আয়াতকে। দৃষ্টি দেয় দিয়ার পানে। মেয়েটা বিধ্বস্ত, ভয়ে ভঙ্গুর। এই মেয়েটা এমন বাজে কাজ করবে অবিশ্বাস্য। দিয়া মাথা নাড়ায়, অর্থাৎ তার জবাব না। ফায়াজ কোমর স্পর্শ করে নিজের, কিঞ্চিত ঝুঁকে হাতের আঙ্গুলের সাহায্যে আয়াতকে ইশারা করে। উঠে আয়। আয়াত দাঁড়ায় কষ্টে। ফায়াজ সোজা হয়, কলার চাপে আয়াতের। তোর ভয়ে মেয়েটা চিৎকার করলো, আর মেয়েটা নাকি তোকে পোক করেছে। তুই গাধা, আমি না। ফায়াজ, লোকটা বিবাহিত হয়েও আমাকে বাজে কথা বলে। ফায়াজ বিনা দ্বিধায় তাকায় দিয়ার পানে। তার খেলার সাথী, কেমন এক সংযোগ হয়েছিল তাদের। অজানা টান অনুভব করে সর্বদা। তবে সকল কিছু কই উবে যায়। মায়ের অহংকারী কথা মনে আসে, যা এত বছর পর চাপা ছিল মনে। কিশোর জীবনে মায়ে বুঝিয়ে বলেছিল দিয়া মধ্যবিত্ত, ওর সাথে তাদের পরিবারের মধ্যে কেবল চাকর মালিকের সম্পর্ক হতে পারে, না বন্ধুত্ব না অন্য কিছু। মায়ের অহংকারী কথাবার্তার দরুন ফায়াজ তার পারিবারিক শিক্ষাটা সেভাবে পায়। মনের ভেতরটা হয় অহংকারে পরিপূর্ণ। বাবা ব্যবসায় ব্যস্ত থাকায় নিজের মানবিক গুণ ছেলেকে দিতে পারেনি। দিয়াকে শাসন শুরু করেছিল ফায়াজ। প্রতিনিয়ত বুঝিয়েছে সে মালিক, আর দিয়া কর্মচারী। মহিউদ্দিনকেও মনে মনে ছোট নজরে দেখেছিল সে। তবে বাবার অনুরোধে সম্মান করত, অথচ সময় বদলায়। ফায়াজের বুদ্ধির পরিবর্তন হয়। মায়ের কথাটা ভুল, শতভাগ বুঝে সে, কিন্তু তার ব্যবহার স্বভাব পরিবর্তন করতে পারেনি। স্বভাবগত ফায়াজ এমন উগ্র মেজাজি। কিশোর বয়স হতে নিজেকে শুধরাতে পারেনি আর। টাকাকে সবকিছুর ঊর্ধ্বে মনে করে। তবে দিয়ার প্রতি আলাদা ক্ষোভের ব্যাপারটা সে নিজেও আন্দাজ করতে পারে না। মেয়েটা সামনে এলে কটু কথা শুনিয়ে দেয় সে। মেয়েটাকে কষ্ট পেতে দেখতে তাই সুখ অনুভব হলেও পরক্ষণে কিছুটা শূন্য অনুভূতিতে ভুগে। অত্র শূন্য অনুভূতি থেকে ফায়াজ মিছে মুক্তি পেতে আরো বেশি অপদস্থ করে দিয়াকে। অতএব ফায়াজ ভিত্তিহীন বিষয়বস্তু মনে করতে চায় না, আর না সে নিজের তিক্ত চরিত্র বদলাতে পারবে। এমন তিতা চরিত্রে অভ্যস্ত ফায়াজ। কথাই বলে মানুষ অভ্যাসের দাস। দিয়ার প্রতি কোনো অনুভূতি নেই তার। মনের দুয়ারে শক্ত তালা ঝুলাই ফায়াজ। আপন মনে শুধাই, আমি ইমোশনলেস, আমার কোনো কাছে অনুভূতির কদর নেই। পুনরায় রংবিহীন দুনিয়ায় ফিরে ফায়াজ। শক্ত হয়ে থাকা মুখোশটি আরো গম্ভীর করে। গাল চেপে ধরে আয়াতের। ডাক্তার, মানুষ এত জানোয়ার কেন তুই? মিথ্যে বলেছে দিয়া। আয়াত বিশ্বাস করাতে চায়। বাচ্চা কয়টা তোর? ফায়াজ জিজ্ঞাসা করে। 2টা, আরেকটা হবে সামনে। আমাকে ছেড়ে দিন স্যার, বাচ্চাদের দায়িত্ব আমার উপর। মেশিন তো খুব চালু, ঘরের ভেতরে চালু রাখবি। বাহিরে বেহায়াগিরি করলে মেশিন অচল করতে সময় নিব না। ফায়াজ আয়াতের চুলে হাত বুলিয়ে বলে। দিয়া হতবাক। ফায়াজের লাগামহীন কথায় তার ভেতরটা ফাঁকা। এর মাঝে শুনতে পাই দেওয়ান মির্জার কণ্ঠ। ভদ্রলোককে ধরে আছে মহিউদ্দিনও একজন কর্মচারী। ফয়াজ, কি হচ্ছে বাবা? দিয়াই বা কি করছে? লোকটা আজ থেকে আমাদের ফ্যামিলি। ডাক্তার নেই। ফায়াজ হাত গুটে প্যান্টের পকেটে। আয়াত কিছু বলতে নিলে তার মুখ চেপে ধরে ফায়াজ। যা সোজা রাস্তায় হাঁট। আয়াত কিছু বলল না আর, তবে অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বে বলে ভাবে। দিয়াকে চির অসুখী করার চিন্তা করে আয়াত। মহিলাদের সাথে জঘন্য ব্যবহার ডাক্তার আয়াতের। ওনার বাবা যদি আমাদের ফ্যামিলি ডাক্তার থাকে তাহলে ওনার ছেলের কথা যেন উল্লেখ না করে। ফায়াজ শার্টের হাতা ঠিক করে। দিয়ার পানে আর তাকায়নি। মনটা তার পাথরের। লম্বা কদমে পার্কিং ছাড়ে। দিয়া, বাসায় যাওনি কেন এখনো? দেওয়ান মির্জা প্রশ্ন করে। আঙ্কেল, যাচ্ছি এখন। রিয়া দ্রুত সরে। আশেপাশে দাঁড়ানো লোক আড়াল হয়। তারাই মূলত দেওয়ান মির্জাকে এখানে ডেকে আনে, না হলে ফায়াজের চিৎকারে তারা কালা হতো। কেবিনে ফিরে শান্তি পাচ্ছে না ফায়াজ। ভেতরকার অবস্থা এলোমেলো। আজকের মুহূর্তটা ভোলা দায়। আয়াত যখন দিয়ার হাত ধরেছিল তখন ফায়াজের অভ্যন্তরে এক গুমট ধাঁধা বাসা বাঁধে। ফায়াজ কেবিনে সিগারেট ধরায়। আরও ফাইল চেক করা দরকার তার, কিন্তু মস্তিষ্ক অন্য খেয়ালে মগ্ন। দিয়া মেয়েটাকে ঘিরে তার ভাষ্যমতে যত আজাইরা চিন্তা। দিয়ার খিলখিল হাসি শুনেনি বহু বছর, আর না সে এখন তা শুনতে চায়।
এলোমেলো কিসব ভাবনায় বিভোর ফায়াজ। নিজের আয়ত্তে আসে না। নিজ চুল টানে, মৃদু চিৎকারে আওড়ায়। ইউজলেস ভাবনা থেকে বেরিয়ে যা দিয়া, আমার কাছে তুই কোনো ম্যাটার করিস না। ফায়াজের অন্তঃস্থল বরফের ন্যায় ঠান্ডা। বাকি সময় তীব্র কাজের প্রেসারে কাটে অফিসে। দিয়ার মুঠোফোন এখনও ফায়াজের নিকট। ফায়াজ তার সেক্রেটারি দ্বারা বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিয়ে ব্যাপারখানা জানায়। গাড়ির ড্রাইভার এখন অফিসের নিচে দাঁড়িয়ে। ফায়াজ এলে দাঁড় খুলে দেয়। বাড়িতে পৌঁছে দিয়ার ফোন ড্রাইভারকে ধরিয়ে দেয় ফায়াজ। দিয়াকে দিয়ে আসো। দ্রুত পা ফেলে ভেতরে ছুটে লম্বাটে মানব। দিয়া সদর দরজার আড়ালে ছিল। ফায়াজ ধাক্কা দিলে তার পেটে চাপ পড়ে দরজার হাতলে। মৃদু শব্দ করে। মাগো, ন্যাকামি বন্ধ করো, এখানে কোনো আয়াত নেই। ফায়াজ, তোর ন্যাকামিতে গলবে না। মেজাজ দেখায় ফায়াজ। অযথা মেয়েটার প্রতি অতিরিক্ত বিরক্ত সে। আমি কোনো ন্যাকামি করি না। দরজার হাতল আমার পেটে। আপা, আপনার মোবাইল। ড্রাইভার মোবাইল হাতে দেয় দিয়ার। ফায়াজ তার কথা না শুনে চলে যাচ্ছে। কি বিষাদ অন্তরে। দিয়া সদর দরজার পাশে অবস্থিত জুতার বিরাট শোকেস হতে দোলার একজোড়া জুতা নেয়। সেটা নিতে গিয়ে ফায়াজের কঠোর কথার শিকার হলো সে। অতিথি আসবে তাই এমন সাজসজ্জা দোলার। প্যারালাইজড হলেও দামাগের কমতি নেই মহিলার। দিয়া ভাবে, দীর্ঘশ্বাস বেরোয় অন্তর হতে। সোসাইটির কিছু জরুরি মানুষ আছে। দিয়া তাদের মাঝে দোলাকে নিয়ে যায়। মৃদু কণ্ঠে সালাম দেয় সে সবাইকে। দৃষ্টি তার নিচু। কথাবার্তার এক পর্যায়ে আসে ফায়াজ। দিয়ার মাথা তখনও নিচু। মা কেন দিয়াকে এমন দাঁড়িয়ে রাখলো বোধ হলো না তার। কিছু বলতে না চেয়েও ফায়াজ বলে ওঠে। ভেতরে যা। দিয়ার শরীর কম্পিত। মেয়েটা কে দোলা? একজন জিজ্ঞাসা করে। আমার দেখাশোনা করার জন্য রেখেছি। দিয়া যাও, ভেতরে বসো। নরম সুর দোলার, কিন্তু অন্তরে বিষ। ফায়াজ দিয়ার যাওয়ার পানে বাঁকা দৃষ্টিতে দেখে। সে বুঝে না মেয়েটা যেখানে সেখানে কেন যায়। মাও কেমন অবুঝের মতো কাজ করে। ফায়াজ কিছু সময় পার করে লিভিং রুমে। নিজ কক্ষে ফেরার সময় লক্ষ্য করে দিয়া রোলিং ট্রে নিয়ে এগুচ্ছে। পাশে আবার বাড়ির হেল্পিং হ্যান্ড। তারা ফায়াজের সম্মুখে আসলে ফায়াজ অন্যজনকে বলে। ট্রে নিয়ে যাও। জি সাহেব। অন্যজন ট্রে নিয়ে চলে যাচ্ছে। দিয়া এগুতে নিলে ফায়াজ তিরিক্ষে ভাষায় বলে ওঠে। বাসার নতুন বুয়া তুই? দিয়া হতভম্ব। ফায়াজের ধারণা শুনে যান পরাণ সহই অবাক। দোলাই তো নির্দেশনা দিয়েছিল নির্দিষ্ট সময় পর নাস্তা নিয়ে যেতে। ফায়াজের সামনে যেন দিয়ার বুলি ফুরোয়। মাথা কাজ করে না। লোকটা বড্ড চতুর। তার সেই গভীর দৃষ্টির পানে নিজেকে বারংবার হারিয়ে ফেলে দিয়া। পরম সুগন্ধি সুপুরুষকেই দিয়া নিজের হৃদয় দিয়েছে। আমি থামে দিয়া। কি বলবে সে ফায়াজকে? কি তুই নতুন বুয়া নাকি ওইখানে উপস্থিত লোকদের দেখার জন্য উতলা হচ্ছিস? ফায়াজ এক কদম এগোয়। দিয়া কিঞ্চিত স্বরে সাহস জুগিয়ে বলে। আমার দরকার পড়েনি লোকদের নিজেকে দেখানোর। আর আপনি বলেছিলেন আমি কর্মচারী, তাই বুয়া হলেও সমস্যা নেই। নাটক বন্ধ কর। তোর মতো মেয়েকে চেনা আছে, ছেলেবাজি করিস? ফায়াজ প্রকুচকে বলে। দিয়া অপমানে মূর্ছা যাওয়ার প্রকোপ। বারবার বলি স্যার, আমাকে নিয়ে কেন ভাবেন? বুয়া আমি, আপনার সাথে আমার কথা বলা সাজে না। দিয়া রাখি টলমল। ফাশান ছেলেটাকে কেন নিজের হৃদয় দিয়েছে? রাতভর এই না পাওয়া পুরুষকে নিয়ে কেন ভেবেছে? প্রথম প্রেম পুরুষকে ভোলা যে অসম্ভব। আমার কথা বলার সাজে না, কারণ আমি আয়াতের মতো রসিক কথা বলি না। তাই কয়টা প্রেমিক তোর বলতো? মৃদু স্বরে ক্ষোভ প্রকাশ করে ফায়াজ। কারো রসিকতার জন্যে আমি মরে যাচ্ছি না। আমার দিয়াকে থামিয়ে দেয় ফায়াজ। কোচির মতো মুখ চলে, সেলাই করে দিব। আমার কোনো প্রেমিক নেই ফায়াজ, আমি বাজে মেয়ে নই। অনুনয় করে দিয়া। সর সামনে থেকে, তোর চেহারা দেখলে আমার মেজাজ ধরে যায়। দিয়াকে টপকিয়ে ফায়াজ কক্ষের পানে ছুটে। ছলছল আঁখিতে দিয়া চেয়ে রয় ফায়াজের যাওয়ার দিকে। আফসোসের সুরে আওড়ায়। যে আমার চিরসুখ তার কাছে আমি বিষাক্ত। নিজ বাড়িতে ফিরতে রাত 8টা বাজে দিয়ার। রাস্তায় প্রচুর ট্রাফিক। 3 তলায় উঠে দরজা খোলা পায়। অর্ধেক কিনারায় এসে বুঝতে পারে বাবা মা কিছু নিয়ে কথা বলছে। সামান্য উকি দিলে অবলোকন করে মায়ের হাতে তার মেডিকেলের রিপোর্টের সবুজ ফাইল। সঙ্গে শুনতে পায় মায়ের বেদনাদায়ক কণ্ঠ। আরেকটা ডাক্তার দেখাবে দিয়ার? মেয়েটার জীবন এভাবে শেষ হয়ে যাবে? তুমি ডিভোর্সি ছেলের জন্যে কেন মানা করছো? মেয়েটাকে বিয়ে না দিয়ে বসে থাকা সম্ভব? দেখো, আয়াত পেশাগত খুব ভালো ডাক্তার। সে বারংবার পর্যবেক্ষণ করে রিপোর্ট দিয়েছিল। এও বলেছিল অন্য ডাক্তাররা রিপোর্ট দেখে একই সংবাদ দেয়।
তাহলে মেয়েটাকে অন্য ডাক্তার দেখিয়ে পুনরায় সেই সংবাদ দিয়ে কেন কষ্ট দিতে চাও? ডিভোর্সি ছেলের জন্য রাজি না হওয়ার কারণ অনেক। আমার মেয়ে কেন ওনার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে? দেখো, খোদা একজন সুপুরুষ পাঠাবে, দুনিয়ায় এখনো ভালো ছেলে আছে, কথাটা মিলিয়ে নিও। বাবার আফসোসের সুর সহ্য হলো না দিয়ার, গলা ভার হয়ে আসে, কামরায় ফিরে দৌড় দেয়। বক্ষ পিঞ্জিরা যেন এখনই দমে যাবে। তার নিয়তি এমন খারাপ কেন? অনার্সে পড়াকালীন জন্ডিসে আক্রান্ত হয়ে 2 বছর পড়া পেছাতে হয়। মেয়েটার শরীর ছিল বেশ দুর্বল। এরপর সময় নিয়ে মাস্টার্স শেষ করে। বাবা তখন বিয়ের ব্যাপারে এতটা ভাবেনি। মেয়ে পড়ছে, তার মাঝে আবার বিয়ে কেন আসবে? বাবা প্রচুর সাপোর্টিভ। এছাড়া দিয়ার মনে বসবাস ফায়াজের, তার জন্যে বিয়ের চিন্তা মানেই বিষাদ। শেষে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মেয়েটার বড় অ্যাক্সিডেন্ট হয়। এতে মা বাবা সর্ব আনন্দ হারায়। দিয়ার বিয়ে শাদী নিয়ে এতটা না ভাবলেও এখন বাবা মায়ের জন্য অনুশোচনা হচ্ছে। যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে বুকে পাথর চেপে হলেও সে অন্যদিকে বিয়ে করত। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো চাইনি দিয়ার মন হতে মুছে যাক ফায়াজ। কান্না আসেনি দিয়ার, দৃষ্টি কেমন খরায় পূর্ণ। বাহিরে হালকা কুয়াশার আভাস, দুলে তার ছোট চুলের সাথীরা। আঁখি বন্ধ করে ফের খুলে দিয়া। জীবনটা কেমন নিভু নিভু। বাবা মা ছাড়া কখনো কারো আদর পায়নি। হ্যাঁ, দেওয়ান মির্জা যথেষ্ট আপন করে নিয়েছে তাদের, তাও দিয়ার আফসোসের শেষ কই। বাবা মা হতে প্রায় শুনত তার বাবা এবং নানার পরিবার বেশ বিত্তশালী। তারা যদি মেনে নিত তাহলে দিয়া অবশ্যই ফায়াজকে তার পারিবারিক উঁচু অবস্থান সম্পর্কে জানাতে পারত। আবারও আফসোসের দুনিয়ায় হারিয়ে যায় মেয়েটা। দিয়া দুদিকে মাথা দোলায়, সন্তর্পণে শুয়ে পড়ে বিছানায়। আমার বাবা মাকে সবসময় ভালো রেখো আল্লাহ। অতি সুখে তার চোখের পাতায় ঘুম নেমে আসে। ফের মত্ত হয় অচেনা সকল কল্পনায়। ফায়াজ হাসছে। এই তো দিয়ার হাত ধরে ফুলবাগানে হেঁটে যাচ্ছে। ফায়াজদের বাড়িতে আসার জন্যে বাস ধরে দিয়া। আবাসিক এলাকার সম্মুখে এসে বাস থেকে নামলে খেয়াল করে তার পিছু কেউ আসছে। অনেকেই তো বাস থেকে নেমেছে, হয়তো অন্য যাত্রী হবে। বরাবর তার সামনে পেছনে মানুষের ছায়া লম্বাটে। হঠাৎ করে থামে দিয়া। হুট করে পেছনে বাঁক ফিরলে দৃশ্যমান হয় তার ভীতির ও প্রিয় মুখ ফায়াজ। তাকে দেখে রীতিমতো চমকে যায় দিয়া। হাঁটুর উপরে প্যান্ট, হাফ হাতা টি শার্ট, ঘামে সিক্ত মানব। জটিল নজরে চেয়ে দিয়ার পানে কেসে উঠে দিয়া। আলগোছে প্রশ্ন করে, জগিং করতে গিয়েছিলেন? দিয়ার বোকা প্রশ্নে বিরক্ত হয় ফায়াজ। না, বিয়ে করতে। দিয়া লজ্জা পায়, গালজোড়া জলে। সে কদম ফেলার পূর্বে ফায়াজ আবারও বলে ওঠে, আজ কেন এসেছিস? মা বাসায় নেই। জানি, আপনার লাঞ্চ দিতে হবে তাই, আর ফিহার সঙ্গে কিছু কাজ ছিল। ফায়াজ সোজা হাঁটতে আরম্ভ করে। পাশে হাঁটার চেয়ে দিয়া অন্যদিকে হাঁটতে উত্তম মনে করে। পাশাপাশি হাঁটলে ফায়াজ যদি আবার অপমান করে। ফায়াজের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ। ঘাড় ঘুরিয়ে দিয়াকে পর্যবেক্ষণ করে পিছের পিলারে ফিরে। মনে হলো কেউ একজন আড়াল হলো। পরক্ষণে পথচারী ভেবে উপেক্ষা করে। দুদিকে ঘাড় নাড়ে। মাইন্ড ফ্রেশ থাকা দরকার। অফিসে বেশ ঝামেলা। ফিহার কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা 1টা হতেই। তাই ফিহা তাকে তৈরি করতে আসতে বলেছে দিয়াকে। দিয়া এসে কাজে লেগে যায়। প্রথমে ফিহার লম্বা চুলে মন দেয়। মেয়েটার শাড়ি, মেকআপ, চুল সব সামলাতে হবে, তাই দিয়ার বেশি সময় নিয়ে আসা। তার চুলের কাজ দেখে খুশি হয় ফিহা। অনেক ভালো দিয়া আপু, তোমার হাতের কাজ। বিনিময়ে আঁকাবাঁকা দাঁতের মিষ্টি হাসি উপহার দেয় দিয়া। অফিসে যাওয়ার পূর্বে বাবার কামরায় যায় ফায়াজ। বাবা ডেকেছে। প্রশ্ন করলে বাবা জানায়, মহিউদ্দিন আজ অফিসে যাবে না, ওর ছুটি আমি নিলাম। আমি আর মহিউদ্দিন আজ দিয়ার জন্য ছেলে দেখতে যাব। মেয়েটার বিয়ে ঠিক? ফায়াজ দাঁতে দাঁত চেপে বাবাকে প্রশ্ন করে। মাত্র আজ ছেলেটাকে দেখতে যাব, কিন্তু তুমি কি রেগে? সামান্য কাজে মহিউদ্দিন আঙ্কেল ছুটি কেন নিবে? ওনার মেয়ে কি ওনার একমাত্র দায়িত্ব? ফায়াজ কথা ঘুরায়। আচ্ছা, 3টার পর অফিসে যাবে মহিউদ্দিন। বেটার। জিদ দেখিয়ে জানায় ফায়াজ। অগ্নি লাভার ন্যায় সত্তা জ্বলছে। সেই মুহূর্তেই সামনে আসে দিয়া। ফিহার চুলে লাল গোলাপ কাটলে ভালো দেখাবে, তাই বাগান থেকে তুলে আনলো কিছু গোলাপ। ফায়াজ নিজের ক্রোধ সামলাতে পারেনি। দিয়ার বাহু চেপে ধরলে কিছু ফুল মাটিতে পড়ে। তাজা গোলাপ মারিয়ে দেয় ফায়াজ। সেই দৃশ্যে দিয়ার অন্তর ক্ষুণ্ণ হয়। কি সুন্দর তাজা লাল গোলাপ। ফায়াজের পানে মাথা উঁচু করে ফিরে দিয়া। ফায়াজের মুখশ্রীতে কঠিন অত্তরা ভিড় জমিয়েছে। দিয়ার ঘটনা বুঝেনি। এর মাঝে ফায়াজ
দিয়ার শুভ্র মুখশ্রীতে শক্ত আঙ্গুলের প্রলেপ আঁকে। হিংস্রাত্মক রূঢ় হেসে বলে, আমি ফায়াজ শাফকাত মির্জা। কখন তোর বিয়ে হতে দিবে না? ফায়াজ আমার লাগছে। দিয়া করুণ সুরে জানায়। ফায়াজের টনক নড়ে, হাত সরায় দিয়ার মুখ হতে। বিনা উত্তরে চলে যাচ্ছে। দিয়া হাত ঘষে গালে। কি অসহ্যকর এক ছেলে। দিয়া আপু, ফাহাজ ভাই রেগেছে কেন? গোলাপের রসের মতো তোমার গালটা লাল করেছে। ভাইকে আমি আজ অব্দি বুঝিনি। ফিহা দিয়ার মুখ মুছে ঠান্ডা পানি ধারা। দিয়া নিজেও জানে না কি হলো ফায়াজের। হুট করে এসে অত্র কথা বলে হনহনিয়ে চলে গেল। লোকটা অদ্ভুত, কি সমস্যা তার কি জানে। দিয়া ফিহার হাতের উপর হাত রাখে, অসহায়ত্ব সুরে বলে, জানি না ফিহা, বলল আমার বিয়ে হতে দেবে না। ফিহার হাত স্থগিত। ফায়াজ কেন দিয়ার বিয়েতে বাধা দিবে? কোনোদিন দিয়ার সাথে ভালো কথা বলতে দেখেনি সে ফায়াজকে। তার ভাই কি তাহলে দিয়ার গোপন প্রেমিক? ভাইয়া কি তোমাকে পছন্দ করে? তা না হলে বিয়ে হতে না দেওয়ার কি? অসম্ভব কথাবার্তা। ফায়াজ আর দিয়া ইহকালে সেটা সম্ভব নয়। ফায়াজ কেবল জানে কিভাবে কি করলে দিয়া কষ্ট পাবে। বক্ষ দেশে পীড়া অনুভব হয়। ফায়াজ তাকে পছন্দ করলে কি খুব ক্ষতি হতো? ফায়াজ আমাকে অসুখী থাকার জন্য কথাটা বলেছে। তোমার ভাই বড্ড অহংকারী। জানাই দিয়া। নিজের টুল হতে উঠে ফিহাকে বসায় সে। নিজের কাজ আরম্ভ করে ফের। বাকি থাকা গোলাপ সেট করে ফিহার চুলে। মৃদু স্বরে বলে ওঠে, দোয়া করো এইবার যেন আমার বিয়েটা হয়। বাবা মা খুব চিন্তিত। ফিহা মিষ্টি হাসে। কাছের মানুষের বিয়ের অনুষ্ঠানে গেল বহু আগে। এখন একটা বিয়ে নামলে মন্দ হয় না। আর যদি তা দিয়ার হয় তাহলে কথা নেই। হবে, দেখবে আগামী মাসেই তোমার হাত বিয়ের মেহেদিতে রাঙানো। ফিহার কথায় মন ভালো হলেও হয়নি। মনের মানুষ ব্যতীত অন্যের সাথে থাকাটা দম বন্ধের হবে নিশ্চয়ই। কিন্তু সেই মনের মানুষটা তো দিয়াকে চায় না। মলিন হাসে সে, জবাবে জানায়, আমার জন্য যেটা ভালো হবে সেটাই হোক। ফায়াজের লাঞ্চ বক্স তৈরি। গাড়ির বাহিরে অপেক্ষা করছে, কিন্তু যাওয়ার সাহস হচ্ছে না দিয়ার। ফায়াজের মুখোমুখি হতে হবে তাকে। ব্যাপারটা কষ্টদায়ক। লোকটা ফের অপদস্থ করবে মেয়েটাকে, কিন্তু কি করার? দায়িত্ব যখন নিয়েছে তখন সেটা পালন করা অনিবার্য। গলার উপর হতে ওড়না নিয়ে মাথায় চাপে সে। ফায়াজ যখন বলেছে তাকে বিয়ে করতে দিবে না, দিয়াও দেখে নেবে কিভাবে সে তা অবরোধ করে। এমন মরার মতো জীবন আর কতদিন চলবে? থাকুক না ফায়াজ মনের গহীনে, নিশ্চুপে ভালোবাসাই সিক্ত। ফায়াজের স্থলে অন্য পুরুষ, কথাটা ভাবতেই জল জমে আঁখিতে। ছারকার হয় অন্তরের পিঞ্জিরা। কেবিনের দৌড় খোলা। ফায়াজ উবু হয়ে ফাইল চেক করছে। দরজায় নক করে দিয়া। আসবো? হুম। ছোট্ট সুর ফায়াজের। শার্টের হাতা কোণে পর্যন্ত বোটে রাখা। ফায়াজ পেছনে ফেরা অবস্থায় কাজে মগ্ন। এই বিশাল দেহি মানবকে ছেড়ে কিভাবে অন্যের সাথে জড়াবে দিয়া? ফায়াজ দেওয়ালের কাছে দৃশ্যমান দিয়াকে অবলক্ষণ করে। ঘোমটার আড়ালে চকচকে মুখশ্রী। বাক ফিরে সে। দিয়া ভঙ্গুর, যেন তার বহু দুঃখ। এমন অসহায় ফেস দেখিয়ে মেয়েটা নিশ্চয়ই ছেলেদের হাত করে। তবে তাকে কোনো ছেলের সাথে আজ অব্দি দেখল না ফায়াজ। তাহলে কেন এমন বিষাক্ত কথা ভাবে? মনের ভেতরকার জ্বলন্ত অনুভূতিদের থামাতে? না, সব বিভীষিকা। বিয়ের প্রস্তাব আসতে না আসতে ঘোমটা টেনে বসাচ্ছিস? ফায়াজ তিরিক্ষি ভাষায় বলে, গালে দাগ আপনি করেছেন, এছাড়া আমার ব্যাপার ঘোমটা টানবো কি না। ফায়াজ দুহাতে তালি দেয়, চাপদাড়িতে হাত বুলায়। মানুষ আজকাল নিজের অকাত ভুলছে। আপনি আমার বিয়ে হতে দিবেন না বলেছিলেন কেন? জানেন আমার বিয়ের জন্য বাবা মা কত চিন্তিত। দিয়া নরম ভঙ্গিমায় প্রশ্ন করে। ফায়াজ খেয়ে হারাচ্ছে। দিয়ার এই নরম সুর তার অপছন্দ। কেমন বিরহ অনুভব করে সে। গেট লস্ট। ফায়াজ টেবিলে হাত ধারা আঘাত করে। কেঁপে উঠে দিয়া। আর প্রতিবাদের ভাষা নেই। দিয়া অকারণেই ফায়াজ হতে কারণ জিজ্ঞাসা করেছে। ফায়াজ নিশ্চয় বিয়েতে নাক গলাবে না। কেবল দিয়াকে অবদস্থ করতে সকালে এহেন বাক্য ছুড়ে। দিয়ার প্রস্থানের পর ফায়াজ কিছু কাজ সারে, লাঞ্চ দিয়ে খায়। তারপর বাবাকে ফোন করে। মহিউদ্দিন এখনো কাজে আসেনি। বাবা ফোন ধরে হাসি মুখে জানায়, দিয়ার বিয়েটা এইবার হবেই হবে। আঙ্কেল কই? ফায়াজ প্রশ্ন করে। মিষ্টির দোকানে আমার বন্ধুকে ছুটি দে আজ প্লিজ বাবা। বাবার কণ্ঠ উচ্ছ্বসিত। ওকে দিলাম। ফায়াজ ফোন রাখে। টেবিলে বিস্তর। বাবা, মহিউদ্দিন এবং দিয়ার জন্য দেখতে যাওয়া সেই ছেলেটি। স্বাস্থ্যের অবনতি।
চেহারা ভালো, তির্যক হাসে ফায়াজ। বাবার জন্যে ঠিক করা গোপন বডিগার্ডের কাজ, সেই পাঠিয়েছে সব। মহিউদ্দিনের কথা জিজ্ঞেস করা কেবল বাহানা ছিল। ফায়াজ জানতো দিয়ার ছবি দেখে যে কেউ পছন্দ করবে তাকে। ছেলেটার ছবিতে কলম ধারা আঘাত করে ফায়াজ হিস হিসিয়ে শুধায়। বিয়েটা হচ্ছে না তোদের? ক্রোধে আড়ষ্ট ফায়াজ। দিয়ার প্রতি কেন এত ক্ষোভ তার? দিয়ার বিয়ে ঠিক হয় সবচেয়ে অখুশি সে। ফায়াজের প্রতি দিয়া দুর্বল নয় বলে ছেলেটা এমন দুর্বিষহ আচরণ করবে, নাকি দিয়া অন্য ছেলের সাথে সুখী হবে বলে ফায়াজের নিকট তা বিষাক্ত ঠেকছে? কিসের এত সমস্যা ফায়াজের? আরও মেজাজ চটে তার বাড়ি ফিরে। ওই ছেলের ব্যাপারে কাল বোঝাপড়া করার কথা ছিল, আজ অনাকাঙ্ক্ষিত মিটিংয়ে সেই ছেলের সাথে হিসাব নিকাশ করতে পারেনি। কিন্তু ফায়াজের বাড়িতে দিয়ার পাশাপাশি ছেলেটাকে দেখবে বলে ইহকালে ভাবেনি। মুহূর্তেই তার সবটা থমকে যায়। দিয়া ঘুমটা টেনে কিছু চুল সম্মুখে ভাসমান, তার পাশে বসা ছেলে দিয়ার পানে চেয়ে। দিয়ার মুখশ্রী উজ্জ্বল, একটু লাজুক, আমার ভয়ে মগ্ন। হাঁটুর উপরে থাকা কামিজ মুচড়ে ধরা। বাবা মহিউদ্দিন এবং মা লিভিং রুমে বসে শুনতে পাচ্ছে দেওয়ান মেজার কণ্ঠ। কাল তাহলে তোমার পরিবার নিয়ে এসো মহিউদ্দিনের বাড়ি, এঙ্গেজমেন্ট হয়ে যাক। অবশ্যই আঙ্কেল, আমার বাবা মায়ের আগে থেকে পছন্দ দিয়ে। ছেলেটা জানায়। দিয়া বাবার পানে চেয়ে, খুব বেশি তাড়াহুড়ো হচ্ছে না? বাবাকে কিছু বলার পূর্বে বাবা দিয়াকে জিজ্ঞাসা করে। তুই রাজি মা? ঘাড় সোজা করে দিয়া। দৃষ্টি থমকে দূরে দাঁড়ানো ফায়াজে। দিয়ার রাজি না, কখনো রাজি না। পাশে বসা ছেলেটাকে ভালো করে দেখলো না অবধি। কিভাবে রাজি হয়? মনটা তো ফায়াজের নিকট বন্ধী। তবে বাবা মায়ের সুখের জন্য বিসর্জন দিবে সব। ফায়াজ দিয়াকে সহ্য করতে পারে না এক দণ্ড। অতপর নিচু দৃষ্টিতে মনে পাথর চেপে উত্তর দেয়, হ্যাঁ বাবা। সকলে খুশি হয়। বেজার থাকে ফায়াজের মায়ের মুখ। মহিলাকে জোর করে বাবার বাসা থেকে এসব নাটক দেখাতে আনে দাওয়ান। ফায়াজের ক্রোধ সীমা অতিক্রম করে। সে দ্রুত এগোয় সম্মুখে, চিৎকার করে বলে, আমার বাড়ি কোনো আড্ডাখানা নয় যে এখানে বাহিরের লোক তার বিয়ের কথা ফাইনাল করবে। মহিউদ্দিন অবাক হয়, লজ্জা পায় দেওয়ান, খুশি অনুভব করে দোলা এবং অপমানে সিক্ত দিয়া। বাবার দিকে দৃষ্টি দিলে অন্তর ছিঁড়ে যায় তার। ফায়াজ এতটা অহংকারী? ফায়াজ মহিউদ্দিন আমার বন্ধু, আপন মানুষ, অন্য দিয়ার হুবু হাজব্যান্ড। তুমি মুখ সামলিয়ে কথা বলো। দেওয়ান চেঁচায়। সরি বাবা, আমার পক্ষে এসব নাটক দেখে চুপ থাকা সম্ভব নয়। দিস ইজ মাই হাউস। তীব্র বাক্য ছুঁড়ে ফায়াজ। দিয়া দাঁড়ায়, তার সাথে ওঠা অর্ণব। বাবাকে দিয়া জানায়, বাড়ি চলো বাবা, আমার ডিউটির টাইম শেষ। আমি দুঃখিত ফায়াজ বাবা। মহিউদ্দিন দুঃখ প্রকাশ করে। আঙ্কেল, আপনার সরি আমি শুনতে চাই না। আজকে আমার মেজাজ খুইয়েছে। আপনারা হয়তো পরিচিত, কিন্তু এই ছেলেটা কেন এসেছে এই বাড়িতে? জোরে শ্বাস প্রশ্বাস ফেলে ফায়াজ। আব্বা প্লিজ চলো, অনেক হয়েছে। অর্ণব এই বাড়িতে আর আসবে না কখনো। দিয়া, তোমার ফোন নাম্বার দিলে ভালো হয়। অর্ণব বলে উঠে। যা করার বাহিরে করবে, পেরিয়ে যাও। অর্ণবের উদ্দেশ্যে কথাখানা বলে ফায়াজ আর পেছনে টাকায়নি। এতটা ক্রোধ তার কখনো চাপেনি। দিয়া ইচ্ছে করছে দিয়াকে নিজ হাতে শাস্তি দিতে। কেন সে ওই ছেলেকে বিয়ের জন্য রাজি হয়? ফায়াজ তা কখনো হতে দিবে না। এতটা অপমান আজ পর্যন্ত কাউকে করেছে বলে মনে নেই ফায়াজের। বেরিয়ে যাওয়ার পূর্বে দিয়ার মুখশ্রীতে ফুটে ওঠে ঘৃণা। আরও মরিয়া করছে ফায়াজকে। মেয়েটার আঁখি ছিল বিষাক্ত অশ্রুতে পরিপূর্ণ। দিয়া, আমাকে পোড়ানোর শাস্তি তুই পাবি, অতি জলদি পাবি। ফায়াজ গাড়ি নিয়ে ছুটে হাইয়েস্ট স্পিডে গাড়ি চালায়। মনকে সদা বোঝায় দিয়া কোনো বিষয় না তার জীবনে, অথচ এখন বুকের মাঝে জ্বালা। দিয়ার বিয়ে ঠিক শুনে দিক বিদিক হারিয়েছে, নিঃশ্বাস ভারী। গাড়ি থামায় সে সিক্রেট হাউস নামের বার জোন। ভেতরে প্রবেশ করতেই মৃদু মিউজিকের শব্দ। চারিদিকে নরনারীর অবস্থান। কেউ নেশায় মত্ত, তো আবার অনেকে নারীতে। ফায়াজ কোট মেঝেতে ফেলে শার্টের বোতাম খুলে তার জন্য বরাদ্দ কেবিনে ঢুকে। ওয়েটার এসে তার প্রিয় ড্রিঙ্কস রেখে যায়। কোনোভাবে শান্ত হচ্ছে না তার ব্যথিত হৃদয়। সম্মুখে থাকা ওয়েটার তাকে জিজ্ঞাসা করে, স্যার, ড্রিঙ্ক সার্ভ করব? লিভ। তেজ দেখিয়ে জানায় ফায়াজ। ওয়েটার মাথা দুলিয়ে প্রস্থান করে। ফায়াজ সোফায় গায়ে বসে, মাথা হেলিয়ে দেয়। যেখানে সে নিজেকে ফিলিংলেস ভাবে, সেখানে দিয়ার প্রতি সে কেন এমন ঈর্ষান্বিত? মানুষ তো তখনই অন্যের প্রতি জ্যালাস হয় যখন তার প্রতি কোনো অনুভূতি থাকে। তাহলে ফায়াজের পাথর মনের পুষ্প কি দিয়া, যাকে ফায়াজ কথায় কথায় অপদস্থ করে? সেই দিয়ার জন্যে ফায়াজের অন্তরে বিষাদ।
অর্থাৎ এর মানে কি দাঁড়ায়? ফায়াজ, ইউ লাইক হার? ফায়াজ, তুমি তাকে পছন্দ করো? ইজ দিয়া মাই লাভ? দিয়া কি আমার ভালোবাসা? না, কিসব আজাইরা প্রশ্ন। বিরক্ত ফায়াজ। ভালোবাসাটা আসলে কেমন হয় জানে না ফায়াজ। ছোটবেলা থেকে জেদ ক্রোধ শিখেছে। জীবন কাটাতে এই দুই অনুভূতি যথেষ্ট তার জন্য। মনের ভাবনায় ফায়াজ তটস্থ। অফিসের কাজে পিষ্ট ফায়াজকে সেসব বিষয় ভাবায়নি কখনো। পীড়ায় মগ্ন মস্তিষ্ক। গ্লাসে কিছু ওয়াইন ঢেলে নেয়। অধরে চেপে গলথাকরণ করে কিছুটা। দিয়ার হাসি। ছোটবেলায় তাদের খেলার মুহূর্ত। একসাথে সাইকেল চালানো শিক্ষা সবটা আখিতে ভাসে। দিয়া ছোট থেকে বড় হওয়া, রূপের বাহারে পরিবর্তন, সবটা যেন ওয়াইন হতে নেশালো। ঈর্ষা যা মানুষকে কঠোর করে অন্যের সামনে। ফায়াজ তির্যক হাসে। দিয়া তাকে অবজ্ঞা করার জন্য শাস্তি ঠিক করে। ওয়াইনের গ্লাস নিজ থাইয়ের উপর রাখে। ঘাড়ে হাত বুলিয়ে আপন মনে শুধায়। তোকে পস্তাতে হবে লিটল ওম্যান। তোকে আমার জীবনে আটকে রাখার জন্যে যা করা দরকার সব করব। অন্য অনুভূতি কি জানি না আমি, তবে এটা বুঝি দিয়াকে আমি অন্য কাউকে দিব না। পরক্ষণে ফায়াজ ভাবনায় ডুবে। মনটা হালকা হয় ফায়াজের। গোপন জটিল ঈর্ষা ক্রোধের এই গোলক ধাঁধায় কত সময় ধরে ভুগছে ফায়াজ। না অনুভব করতে পেরেছে, না মগ্ন হয়েছে দিয়ার মায়ায়। জিদ আর ক্রোধ ফায়াজের মনে। সিগারেট পোড়া অধরে ফের সিগারেট চাপে ফায়াজ। ধোয়া আওড়ায় মাথা উঁচু করে। মিনমিনে সুরে আওড়ায়। তোকে আমার জীবনে আটকে রাখার জন্যে যদি বিয়ে করতে হয় তাই করব। আমি তোকে বিয়ে করতে দিব দিয়া, কিন্তু আমার সাথে। তোকে বিয়ে করার জন্য আমার ঈর্ষা ইনাফ। না থাকুক কোনো ভালোবাসার সংযোগ। দিয়ার প্রতি ফায়াজের ঈর্ষা যথেষ্ট বিয়ে করার জন্যে। গোমরা ফায়াজের হাসিতে তীব্র শব্দ হয় সেই ছোট্ট কেবিন জুড়ে। তুমি একজন মেচুর ছেলে, কিন্তু অভদ্র থেকেই গেলে কেন? ময়ূরদিন, দিয়ার অন্যকে অপমান না করলে হতো না? বাসায় ঢুকতেই বাবার শব্দে পা থামে তার। অভদ্রতা আমি কন্ট্রোল করা যায় না। যেটা আমি সহ্য করতে পারি না সেটা অভদ্রের মতো ডিল করি। ফায়াজ সিঁড়ি বেয়ে উপরে উঠে। মনটা তার তালমাতাল। দিয়ার সাথে বিষাক্ত ভাবনা বিনিময়ের কথা ভাবে। জোরপূর্বক এক হালাল সম্পর্ক হবে যেখানে তাদের কোনো কানেকশন থাকবে না। দিয়াকে ফায়াজ কেবল নিজের জীবনে আটকে রাখবে। দিয়াও তখন বলবে, আপনি একটা অভদ্র ফায়াজ। মলিন ভঙ্গিমায় অধর প্রসারিত করে সে। বাবা, তুমি সেই বাসায় গেলে কেন? ফায়াজ কেমন সেটা ভুলে গিয়েছিলে? ফায়াজ মারাত্মক অভদ্র। দিয়া চোখের পানি মুছে। বাবার অপমান যে কোনো মেয়ে সহ্য করে না। ছোট বসার ঘরে বাবার পায়ের কাছে বসে আছে দিয়া। মা আয়োজনে ব্যস্ত। কাল সুখের দিন। মেয়ের জীবনে সুখের আভাস আসতে যাচ্ছে। দেওয়ান নিয়ে গেল জোর করে। তোকে অর্ণব সরাসরি দেখে বিয়ের জন্য রাজি হওয়ার কারণে সেই বাড়িতে যাওয়া। এবার তোকে বাইরে দেখানোর সাহস হয়নি। তোর সত্যিটা জেনেও অর্ণব রাজি হয়েছে, এটা অনেক। ছেলেরা তোকে সত্যি পছন্দ করে। এমন ছেলে আজকাল কই পাওয়া যায়? মহিউদ্দিন মেয়ের মাথায় হাত বুলায়। আমার কেন জানি ভয় হচ্ছে আব্বা। দিয়া বাবাকে অসহায় ভঙ্গিতে জানায়। মিলির কাকাতো ভাই শহরের ভালো জায়গায় থাকে। মিলির মা আগে থেকে সব জানে ছেলে সম্পর্কে। আশা করি সব ঠিক হবে, আল্লাহ আছেন। মেয়েকে আশ্বাস দেয় বাবা। দিয়া আর কথা বাড়ায়নি, ছাদের দিকে যায়। 3 তলার ছোট বিল্ডিংয়ে 3 ফ্যামিলি থাকে। মিলিরা থাকে 2য় তলায়। আগে মিলির সাথে এত চঞ্চল ছিল দিয়া, কিন্তু মিলিরও বিয়ে হয়ে গেল, একা হয় মানবী। ছাদের কিনারায় দাঁড়িয়ে দিয়া ফায়াজের কথা মনে আসে। ছেলেটা কেন তার হলো না? এছাড়া বাবাকে অপমান না করলেও কি হতো না? অন্যার কিনারায় আখি জল মুছে। অর্ণবকে নাম্বার দিল না। সত্যি বলতে পরিবারের জন্যে রাজি হলেও মন থেকে সাই পাচ্ছে না দিয়া। তুই বিয়েতে রাজি দিয়া? শুকনো সুর। দিয়া পেছনে ফিরে। চন্দ্রের আলোতে ছাদ মুখরিত। মিলি এসেছে, জড়িয়ে নেয় দিয়াকে। হাসির শব্দ খিলখিল। কত মাস পর দেখা। মা বাবার জন্য রাজি। দিয়া সত্যিটা জানায়। অর্ণব ভাইয়ার বিয়ে ভেঙেছে ওর বিয়ের আগে হবু বউয়ের মৃত্যুতে। ওদের সম্পর্ক ছিল বহুদিনের। এরপর ভাইয়াকে অনেক মেয়ে দেখানো হয়, পছন্দ হয়নি ওর। তুই মা হতে পারবি না জেনেও তোকে বেশ পছন্দ করেছে ছবি দেখে। মিলি ঘটনা জানায় দিয়াকে। ওনার বাড়ির সবাই মেনে নেবে আমাকে? দিয়া দ্বিধায় ভুগে। সেসব পরে ভাববি, আগে বিয়েটা হোক। মিলি কথাই ভুলাই দিয়াকে। নিশ্চুপ দিয়া কেবল ভাবতে থাকে। সবকিছুতে কেমন গোলমালের আভাস। দরজায় ঢুকতেই দিয়ার সম্মুখীন হয় ফায়াজের। সে দিয়ার অপেক্ষায় ছিল।
দিয়া ফায়াজকে অবলোকন করে মুখ মলিন করে। পূর্বের বিষাদ আবারও চেকে ধরে। ফায়াজ শটান দাঁড়িয়ে, নড়চড় নেই। দিয়া ঘাট তুলে অনুনয়ের সহিত বলে, সরুন। বিরক্ত হচ্ছিস খুব? আমাকে বিরক্ত লাগে তোর? ফায়াজ পথ আটকায়। যে আমাকে অপমান করে, আমার বাবাকে ছোট করে, তার সাথে আমার সখ্যতা হওয়ার কথা কি? দিয়া অন্যদিকে সরতে চায়, ফায়াজের জন্য পারে না। এদিকে দিয়া ফায়াজের কাছাকাছি আবারও তাতে মগ্ন হয়ে যাচ্ছে। দিয়া ওনার এক অংশ কাঁধ হতে সরেছে। দৃশ্যমান হয় নিষিদ্ধ কিছু। ফায়াজ ওনা ঠিক করে দেয় এক আঙ্গুল দিয়ে। লিটল ওমেন, মুখ যেমন চলে তেমন বুদ্ধিটা ঠিক রাখিস। দিয়ার অন্তর উত্তাল। এমন বেকায়দা কেবলই শয়তান মানুষটার সামনে কেন পড়ে? শয়তান মানুষটাই বা কেন এত সুদর্শন? ফায়াজের এলো চুল, ঢোলা টি শার্ট গায়ে। দিয়া আর ভাবেনি, আমতা আমতা করে বলে উঠে, সরুন। এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি সরলে কে দাঁড়াবে? তোর ওই চিকনা ফিয়ন্সি? ফায়াজ জিদ দেখাই। কেউ না। আমার ব্যাপারে আপনি কেন কথা বলেন স্যার? আমি আপনার কর্মচারী। দিয়া বিনা দ্বিধায় বলে, তোর তর্ক বেশি দিন আর টিকবে না। ফায়াজ সব ব্যবস্থা করছে। মৃদু চট দেয় সে দিয়ার গালে। দিয়া গালে হাত রাখে, মিনমিন করে বলে, দয়া করে আমার বিয়েতে কোনো ঝামেলা করবেন না। তোর বিয়ের শখ মেটাবো আমি, চিন্তা করিস না, বিয়ে হবে তোর। ফায়াজ এক পাশে আলতো ধাক্কা দেয় দিয়াকে, যেতে যেতে আওড়ায়, রেডি থাকিস তোর বিয়ের দিন অনবরত কান্না করার জন্যে। ফায়াজ তার এলো চুলে হাত বুলায়, টি শার্ট টানে, হিংস্রাত্মক ভঙ্গিমায় আপন মনে বলে, ফায়াজকে দেখতে না পারা তোর সবচেয়ে বড় অপরাধ, পুচকি। অফিসের কাজের মাঝে বিরতি নেই ফায়াজ। আসা অর্ণবের ক্যাফেতে। পূর্ব হতে সে বেজায় ফুরফুরে, গায়ের কোট ঠিক করে। সুঠাম দেখে ফায়াজের পানে রমণীদের উকিঝুঁকি ভাব। ক্যাফের এক স্থানে চেয়ার টেনে বসে। ওয়েটারের মাধ্যমে অর্ণবকে ডাকায়। মিনিট চারেক পর অর্ণব এলে অবাক হয় ফায়াজকে দেখে। আপনি? সিট। ফায়াজ জানায়। অর্ণব চেয়ার টেনে বসে, হেসে বলে, আপনার বাড়িতে জোয়া সেদিন অপমান করেছিল, আজ যদি আমি করি? ফায়াজ কিছুটা এগিয়ে আসে, লম্বা হাতে অর্ণবের কাঁধে হাত রাখে। এতটা সাহস কারো হয়নি। ফায়াজ শাফকাত মির্জাকে টক্কর দেওয়া আর পাহাড় ধাক্কা দেওয়া সমান। নড়ে ওঠে অর্ণব। দেওয়ান মির্জার ক্ষমতা সম্পর্কে জানে সে। উনি চাইলে তার এই ক্যাফে মুহূর্তেই নিশ্চিহ্ন হবে। কেসে ওঠে অর্ণব, নরব সুরে বলে, কি করতে পারি অপমানের জন্য? অ্যামাউন্ট একটু কমালাম আমার সময় নষ্ট করার জন্যে। টাকা নাও আর দিয়ার জীবন থেকে বেরও। ফায়াজ চেক এগিয়ে দেয়। অর্ণবের চোখে অর্থের লোভ, তবে তার পরিকল্পনা আরও ভারী। দিয়া মেয়েটা সুন্দরী এবং তার এক উইক পয়েন্ট আছে, তাই মেয়েটাকে ছাড়া যাবে না। এক প্রকার সোনার হরিণ মেয়েটা। অর্ণব চেক ঠেকে মাথা নিচু করে বলে, দিয়াকে আমি ছাড়তে পারবো না। ফায়াজ উঠে দাঁড়ায়, তার ভাবনা সঠিক হয়। ছেলেটা দিয়ার পিছু ছাড়বে না। পরক্ষণে জোরে চড় দেয় অর্ণবের গালে। অর্ণব চেয়ার হতে নিচে পড়ে। তাজ্জব সে। আশেপাশের সকলে অবাক। কয়েকজন ওয়েটার এগিয়ে এলে ফায়াজ তাদের হাত দেখিয়ে থামায়। কেউ কাছে আসবি তো খবর করে ছাড়বো। তার গম গম সুরে আর কেউ এগিয়ে আসেনি। ফায়াজ প্যান্ট কিছুটা টানে, হাঁটু ভাঁজ করে অর্ণবের কিনারায় বসে। বিয়ের জন্যে রাজি হয়ে বড় ভুল করেছিস। তোর মেমোরি থেকে বিয়ে নামক শব্দ মুছবি তুই। খেলা শুরু। বিয়ের দিন খেলাটা শেষ হবে। ইচ্ছে করে এমন হুমকি দেয় ফায়াজ। এখন অর্ণব ভয় পাবে। বাকি অনুষ্ঠান ব্যতীত বিয়ের জন্য দৌড়াবে। দিয়ার কাছাকাছি তেমন থাকতে পারবে না। সুতরাং বিয়ের দিন ফায়াজ তার খেলার চমক দেখাবে। ফায়াজ এতটুকু নিশ্চয়তা দেয় মনকে, দিয়ার জন্য আলাদা গার্ড রাখবে সিক্রেট। অর্ণব যেন দিয়ার কাছে ঘেঁষতে না পারে। বাকি খেলা বিয়ের রমরমা অনুষ্ঠানে খেলবে সে। সোজা হয় ফায়াজ, হাত ছাড়ে কোটে, মনে মনে বলে, দিয়াকে আমার জীবনে আটকে নিব আমি, হোক না সেটা অন্যভাবে। এর মাঝে কাউকে আসার পারমিশন আমি দেইনি। এঙ্গেজমেন্ট হতে না হতে আমার সাথে দেখা করা। চিকনাটাকে ভালো লাগছে না তোর? ফায়াজ হিংসাত্মক সুরে প্রশ্ন করে দিয়াকে। মানবের দৃষ্টি থমকে দিয়ার আঙ্গুলে জলজল করা আংটি। ইচ্ছে করছে সেই আংটি দূরে ছুঁড়ে ফেলতে। নিশ্চয় আংটি অর্ণব পুড়িয়েছে। ভেতরকার সত্তা বলে উঠে অর্ণবের হাত কেটে 3 টুকরো করতে। দৃষ্টি তুলে সে দিয়ার পানে। মেয়েটা কি কেঁদেছে? এহেন বেদনাদায়ক লাগছে কেন? ফায়াজ, আপনি কিভাবে অর্ণবের গালে চড় দিলেন?
আপনি আমার বিয়ে ভাঙার জন্য এতটা নিচে নামলেন? অর্ণবকে টাকার অফার করেছেন? পৃথিবীতে কি সবাই টাকার পাগল? দুঃখী কণ্ঠ দিয়ার। পূর্বে ফায়াজ মরিয়া মেয়েটা কিভাবে অন্য পুরুষের সহিত সংসার করবে সেটা নিয়ে যত চিন্তা, আর এখন ফায়াজের কাজের জন্য বিয়েটা অতি দ্রুত হবে। অর্ণব রিস্ক নিতে চাইছে না।